আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি সম্পর্কে জানেন না এমন কোনো দর্শক নেই। সেটা হলো পালানো। আমাদের শৈশবে আমরা নিজেরা পালিয়েছি। কখনো খেলার ছলে, পলাপুলি খেলা। আর কখনো প্রয়োজনের তাগিদে কোনো একটা অন্যায় করেছি, এখন লুকিয়ে থাকতে হবে। আবার আমরা নিজেরা যেভাবে পালিয়েছি, সেই পলানোর অনেকগুলো দৃশ্য খেলার ছলে হোক কিংবা প্রয়োজনের তাগিদে হোক, তো আমরা প্রায়ই ধরা পড়ে যেতাম। কেউ দেখে ফেলত। আমরা তখন অনুনয় বিনয় করে বলতাম যে, "আমরা যে পালিয়েছি এ কথা কাউকে বলো না।" এরকম দৃশ্য দেখুন, আপনাদের মনে পড়ে কিনা? আমরা আমাদের নিজেদের বাইরে আমরা পশু, পাখি, কীট-পতঙ্গ তাদেরকেও পালাতে দেখেছি। এবং সেই পালানো আমাদেরকে ভীষণ রকম, বিশেষ করে বিড়াল, কুকুর, আমাদের যে গৃহপালিত প্রাণীগুলো তারা একটু বুদ্ধির সম্পন্ন। তো কখনো মানুষের ভয়ে, কখনো মানুষের সাথে খেলার ছলে, কখনো আপন গোত্রের অর্থাৎ এক বিড়াল আরেক বিড়ালের সঙ্গে, এক কুকুর আরেক কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বা অন্য যেকোনো কারণে রণভঙ্গ দিতে গিয়ে তাদেরকে কখনো পিছনে ফিরে দৌড়াতে হয়েছে, কখনো পালাতে হয়েছে। আমাদের এই সমাজে মানুষ এবং প্রাণীর মধ্যে পালানোর ক্ষেত্রে আমরা যেটিকে সবচেয়ে বেশি নম্বর দেই এবং সবচেয়ে বেশি গালাগালি করি, সেটি হলো শিয়াল, ধূর্ত শিয়াল। শিয়ালের মতো এত চমৎকার করে, এত সুন্দর করে, শৈল্পিকভাবে কেউ পালাতে পারে, এটা সাধারণত আমরা জানি না। এজন্য আমরা কাউকে যদি কখনো নেতিবাচক অর্থে কারো মেধা, কারো যোগ্যতা আমরা টিটকারি করতে চাই, কাউকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে তাকে আমরা শিয়ালের ধূর্ততার সঙ্গে তুলনা করি। আজকের যে শিরোনামটি দেয়া হয়েছে, সেই শিরোনামটির সঙ্গে কোনটার মিলন ঘটাবো? মানুষের পলায়ন, পশুর পলায়ন, রাজনীতিবিদ বা রাজা-বাদশাদের পলায়ন, সেগুলো? নাকি কেবলই কেন পলাবেন, কখন পলাবেন, কোথায় পালাবেন, এই বিষয়ের ব্যাখ্যাগুলো বলব। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এই সময়টিতে কেন হঠাৎ করে এরকম কথা বলেছি। এর আগেও পালানো নিয়ে আমি বহু লেখা লিখেছি আর বহু ভিডিও করেছি। শেখ হাসিনার জমানাতে বহুবার ভিডিও করেছি, ইউনূসের জমানাতে বহুবার ভিডিও করেছি। এই প্রথম তারেক রহমান সাহেবের জমানাতে পালানো নিয়ে ভিডিও করলাম, এই প্রথমবার। এখন প্রশ্ন হলো যে, হঠাৎ করে তারেক রহমান সাহেব বা তার সরকারের মধ্যে কি পলায়নের কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন? বা ৪ মাস অতিক্রান্ত হলো, তো এই সময়ের মধ্যে হঠাৎ করে এই পালানোর কথা আসলো কেন? আপনারা লক্ষ্য করবেন যে এই কথাগুলো কিন্তু আমরা বলছি না। সরকারের বান্ধব, সরকারের আপনজন, সরকারের ভেতরের লোক, সরকারের বাইরের লোক, পার্লামেন্টের ভিতরের লোক, পার্লামেন্টের বাইরের লোক বা যে সকল দল পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে তাদেরই যে সকল সদস্য পার্লামেন্টে যেতে পারেনি বা যে সমস্ত দল বা ব্যক্তি পার্লামেন্টে গেছেন, মন্ত্রী হতে পারেননি, সরকারি ঘনিষ্ঠজন, তারপর মন্ত্রী হয়েছেন কিন্তু ক্ষমতা পাননি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, একঘরে করে রাখা হয়েছে। তো এ সকল মানুষ একান্ত আলোচনায়, কখনো কখনো মিডিয়ার সামনে সরকারকে ভয় দেখানোর জন্য যার যার অবস্থান থেকে তারা বলেন যে ইন্ডিয়াতে আওয়ামী লীগ পালিয়ে গেছে, দে হ্যাভ দ্য ওয়ে, তাদের একটা পথ ছিল, তাদের একটা অবস্থান ছিল, তাদেরকে আশ্রয় দেওয়ার মতো দেশ, কাল, জাতি ছিল। কিন্তু আপনারা পালাবেন কোথায়? একটু স্মরণ করে দেখুন তো যে গত ৪ মাসে এই কথাগুলো কতবার বলা হয়েছে? কোন কোন নেতারা বলেছেন, কোন কোন দলের লোক বলেছেন? তো তারই প্রেক্ষিতে মূলত এই আজকের এই অনুষ্ঠানটি করা। আসলেই বিএনপির জন্য পালানো সত্যিকার অর্থে একটি ঝামেলার বিষয়।
এবং জামাতের জন্য ঝামেলার বিষয়। কোনো কারণে গণেশ উল্টে গেলে, রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেলে, তাদেরকে এদেশের মাটিতেই প্রতিপক্ষের হাতে লাঞ্ছিত, অপমানিত এবং আরও যে সকল দুর্ভোগ দুর্দশা রয়েছে সেগুলো পোহাতে হবে। কিন্তু আওয়ামী লীগের মতো টুস করে সীমান্ত পাড়ি দিয়ে তারা দিল্লিতে চলে যাবেন, কলকাতাতে চলে যাবেন, আগরতলা, মুর্শিদাবাদ কিংবা অন্য কোনো শহরে যাবেন ভারতের, যেটি সম্ভব নয়। তারপর তারা সীমান্ত পাড়ি দিয়ে, বঙ্গোপসাগর পাড়ি দিয়ে অন্য কোনো দেশে যাবেন, মায়ানমারে যাবেন, বাংলাদেশের গহীন অরণ্য পাড়ি দিয়ে তারা মায়ানমার হয়ে থাইল্যান্ড যাবেন, সমুদ্র পথে তারা সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌকায় করে পাকিস্তানে জাহাজে উঠবেন। এটি একেবারে অসম্ভব বিষয়। তো এই কারণে কি হলো যে সরকারের যারা প্রতিপক্ষ, জামাতের যারা প্রতিপক্ষ, তারা সবসময় সরকার এবং জামাতকে ভয় দেখাচ্ছে যে আপনারা পালাবেন কোথায়। এই হলো মূল বক্তব্য। অতীতে আমাদের দেশে যে রাজনীতির সহিংসতা ছিল, মানে থিঙ্ক অ্যাবাউট দ্য চ্যাপ্টার, রাজনীতির যে অধ্যায় ছিল সেই অধ্যায়গুলোর একটা পরিণতি আমরা কল্পনা করতে পারতাম। আমাদের দেশে যেই কয়বার পট পরিবর্তন হয়েছে, সেটা ৭৫-এ বলেন, ৭৭-এ বলেন, ৮১, তারপর ৯০, ৯১, ৯৬, মানে যে কয়বারই পট পরিবর্তন হয়েছে সেই কয়বারই মানে এরকম পালানোর মতো ঘটনা ঘটেনি যেভাবে পালানো এইবার আওয়ামী লীগের ক্ষেত্রে ঘটেছে। তো সেক্ষেত্রে যেটি হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, বিএনপিকে এবং জামাতকে তাদের দুঃসময় একইভাবে পালাতে হবে। দেয়ার ইজ নো ওয়ে। কারণটা কি? কারণটা হলো আমাদের দেশে যখন, বা পৃথিবীর যে কোনো দেশে, সমাজে কালে একটি মন্দ রেওয়াজ চালু হয়ে যায়, সেই মন্দ রেওয়াজটা কখনো বন্ধ হয় না। ধরুন আওয়ামী লীগ কেন পালালো? প্রচণ্ড একটা ভয় তাদের মধ্যে কাজ করেছে। আওয়ামী লীগ কেন পালালো? তাদের উপর এরকম জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেগুলো সহ্য করে তারা দেশের মাটিতে থাকতে পারেনি। আওয়ামী লীগ জমানার শেষ দিকে বহু খুন হয়েছে, পুরো জমানা জুড়ে অসংখ্য গুম হয়েছেন, খুন হয়েছেন, ধর্ষণ থেকে শুরু করে সামাজিক যে অপরাধ, রাজনৈতিক অপরাধ, তার সীমা পরিসীমা নেই। কিন্তু এই দেশে বসবাস করার মতো তারা বিরোধী দলের জন্য একটি পরিবেশ সৃষ্টি করেছিল। তারা মামলা দিত, মোকদ্দমা দিত, একটু দেরি হতো। ওই জমানাতে মানে কোর্ট কাছারিকে শেখ হাসিনার পেটিকোট বলা হতো। এর কারণ হলো তারা সরকারের কথার বাইরে কোনো কিছু করে না। আচ্ছা, এখন কি অবস্থা আছে বলেন তো? এখন কার মানে আপনি বিচারাঙ্গন নিয়ে কি বলবেন? গত ২টি বছরে যেখানে ন্যায় বিচার পাওয়ার কথা ছিল, সেই ন্যায় বিচার কি হয়েছে? যেখানে আদালতের সুমোটো রুল দেওয়া উচিত ছিল, সেখানে আদালত নিজেই মজলুম হয়ে গেছে। দেশের একজন প্রধান বিচারপতি পলাতক, আর একজন প্রধান বিচারপতি জেলখানাতে। অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা প্রকাশ্য রাজপথে মার খেয়েছেন। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ দেখেছে এই জনতা। এই ধরনের কথাবার্তা পাকিস্তান আমলে বলা হতো, বাংলাদেশ আমলেও এরকম অনেক গান হয়েছে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন অথবা হাইকোর্ট ডিভিশনের কোনো সম্মানিত বিচারপতিকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর দেওয়া হয়েছে রাজপথে। এটি জুলাই বিপ্লবের সময় ঘটেছে। সাধারণ জনতা বিচারালয় আক্রমণ করেছে, বিচারকরা বিচারাঙ্গন ছেড়ে পালিয়ে চলে গেছেন। এটি গত ২ বছরে ঘটেছে। তো পরবর্তীতে আবার যারা ক্ষমতায় এসছেন, ঢালাওভাবে যেভাবে বিচারপতিদেরকে, মানে পুলিশ যেভাবে পুলিশের চাকরি খাওয়া হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি খাওয়া হয়েছে, বিচারপতিদেরকে ওইভাবেই দলীয় একটা ট্যাগ লাগিয়ে গণহারে তাদেরকে তাড়ানো হয়েছে। তো বেঞ্চে যারা ছিলেন, অর্থাৎ বিচারাঙ্গনে যারা ছিলেন আওয়ামী লীগ জমানায়, তাদের প্রায় সবাইকে তাড়ানো হয়েছে। যারা আছেন তারা ধুক ধুক করে কোনো মতে বেঁচে আছেন। অনেকটা প্রাচীরের গাত্রে এক নামগোত্রহীন ফুটি আছে ছোট ফুল,
অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননের সবাই। মানে তারা এমনভাবে আছেন যে কোনো মতে জ্বলছেন এবং আশেপাশের সব লোক তাদেরকে গালাগালি করছে। এর বাইরে আপনি যদি বারের কথা চিন্তা করেন, আওয়ামীপন্থী যত শীর্ষ আইনজীবী রয়েছেন, জুনিয়র, সিনিয়র, ঢাকা কোর্ট থেকে শুরু করে অন্যান্য বেঞ্চগুলোতে ইউনূসের জামানতে তো তাদেরকে দাঁড়াতেই দেওয়া হতো না। এখন কিছু আইনজীবী আছেন যারা নিয়মিত কোর্ট কাছারিতে করছেন, যাচ্ছেন, কথাবার্তা বলছেন, কিন্তু যেটিকে বলা হয় লিগ্যাল রাইট, সেই লিগ্যাল রাইটটা একেবারেই নেই। সরকারের ইচ্ছার বাইরে কেউ যাবে এ কথা কেউ কল্পনাই করতে পারছে না। সেলফ সেন্সরশিপ, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের নিজের অবস্থান থেকে সরকারকে তুষ্ট রাখার যে চেষ্টা এবং তদবির সবাই এই রাষ্ট্রে করে যাচ্ছেন। এতে করে আওয়ামী লীগ জমানাতে রাষ্ট্রে বসবাসের যে উপযোগিতা ছিল, রাষ্ট্রযন্ত্রের কাছে কিছুটা হলো আশা এবং আকাঙ্ক্ষা ছিল, এবং ন্যায় বিচারের ব্যাপারে একটু ধীর গতিতে হলেও মানুষ আশা করতে পারত যে লোয়ার কোর্টে না হলেও মানে হাইকোর্টে হবে। এবং শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যদি কাউকে টার্গেট না করে থাকেন তাহলে তার জামিন হাইকোর্ট থেকে হবে, অথবা শেখ হাসিনাকে সামহাউ বললে বা তার কাছে গেলে যে কোনো একটা মাধ্যমে একটা সমাধান পাওয়া যাবে। কিন্তু একই বাংলাদেশ, এই বাংলাদেশে শুধু সমস্যা তৈরি হচ্ছে কিন্তু সমাধানের কোনো কেউ নেই। কোনো মানুষ, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, কোনো মন্ত্রী, এমপি, আমলা কামলা কারো দরবার আর্ত মানবতার জন্য, মজলুমের জন্য খোলা নেই। ফলে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যে যার অবস্থানে বসে এতটা হাহাকার করছে, আর নিজের মনের মধ্যে প্রতিহিংসা, জিঘাংসা, হিংসা, দেশ বিদ্বেষ, ক্ষোভ, বিক্ষোভ, অনেকটা যাকে বলা হয় সেই যৌতুগৃহের মতো, যেটাকে গ্যালভানাইজিং ইউনিট বলা হয়, যেখানে লোহা গলিয়ে একেবারে পানির মতো করে ফেলা হয়। ঠিক ওই যৌতুগৃহ, সেই যৌতুগৃহের মতো মানুষের মন এবং মস্তিষ্ক টক বগিয়ে ফুটছে। ফলে এই অবস্থাতে যদি কোনো কারণে ক্ষমতার একটা ট্রানজিশন হয়, তাহলে মানে এই তিনটি, এখানে ৩ থেকে ৪টি পক্ষ আছে এই মুহূর্তে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি পক্ষ, তাদেরকে মদদ দিয়েছে বিদেশি যে সকল পক্ষ বাংলাদেশে আছে, তারা সরাসরি বিদেশি কিছু লোকজন, বিদেশি রাষ্ট্রের যারা প্রতিনিধি তারা, এবং সেই সকল রাষ্ট্রের যে সকল দালাল রয়েছেন, ফড়িয়া রয়েছেন তারা। এই গত ২ বছরে সাংবাদিক, সাহিত্যিক তো এখন আসলে নেই বললেই চলে, সাংবাদিক নামধারী কিছু লোক আছেন, কিছু নব্য ব্যবসায়ী, নব্য রাজনীতিবিদ, ধড়িবাজ, যে সকল লোকজন তৈরি হয়েছে গত ২ বছরে, বিশ্বাস করেন তাদের পালানোর কোনো জায়গা নেই, নো ওয়ে। অথচ আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন, যুদ্ধের ইতিহাস দেখেন, মানে সব ক্ষেত্রে একটা এক্সিট প্ল্যান থাকে। আমাদের ঘরে জানালা থাকে, দরজা থাকে, ময়লা আবর্জনা নামার জন্য ড্রেনেজ পাইপ থাকে, আমাদের শরীরে আমরা যে সকল পোশাক আশাক পরি সেটা খোলার জন্য বাটন থাকে, বোতাম থাকে, হাতা থাকে, তারপর প্যান্টের সেই চেইন থাকে, আপনি আপনার প্রয়োজন সারতে পারেন। কিন্তু এখনকার যে রাজনীতি, পুরো রাজনীতিতে এরকম একটা বদ্ধ শৃঙ্খলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এখান থেকে আপনি বের হতে পারছেন না। সীমানা পাড়ি দেওয়া তো পরের কথা, অথচ যখনই এরকম কোনো কাজ করা হয় রাজনীতি বা অন্য যে কোনো জায়গাতে, প্রায় সব ক্ষেত্রে একটা সেফ এক্সিট থাকে, পালানোর একটা পথ থাকে, ফেরার একটা পথ থাকে, ফিরে আসার একটা পথ থাকে। কিন্তু এখন সকল পথগুলো, আসার পথ এবং যাওয়ার পথ, রীতিমতো সিল্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই বন্ধ দরজা কখন কিভাবে কার জন্য খুলবে আর কার জন্য
আবার নতুন করে যে দরজাগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে, সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত